আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমাদের ইলেকট্রনিক্স 1 কোর্সের লেকচার 3 মূলত আজকের লেকচারে ডায়োড রেকটিফায়ার সার্কিট সম্পর্কে ইন ডিটেলস আলোচনা করা হবে। আমাদের যে প্রিভিয়াস ক্লাসটা ছিল, প্রিভিয়াস ক্লাসে আপনাদেরকে বিভিন্ন পিএন জাংশন কিভাবে কাজ করে, দেন আইবি ক্যারেক্টারিস্টিক্স এগুলো নিয়ে আলোচনা করেছিলাম, রাইট? পি টাইপ ডোপিং, এন টাইপ ডোপিং কীভাবে করতে হয়, দেন হচ্ছে এই টাইপের একটা কার্ভ দেখানো হয়েছিল যে কোন ভ্যালুতে যে আমাদের কারেন্টটা হাইলি রাইজ করা স্টার্ট করে, এই টাইপের কনসেপ্টগুলো নিয়ে লাস্ট ক্লাসে আলোচনা করা হয়েছিল। আর মেইনলি যেটা বলেছিলাম যে যখন একটা সার্কিটে একটা ডায়োড কানেক্টেড থাকে, ডায়োডের মেইন কাজটা হচ্ছে এটা যে ফ্লোটা বা প্রবাহটাকে একমুখী করে দেয়, ঠিক না? যদি ব্যাটারির পজিটিভ প্রান্তের সাথে পি টাইপটা আর নেগেটিভের সাথে এন টাইপ কানেক্টেড থাকে, শুধুমাত্র তখনই কারেন্টের ফ্লো হবে, আর রিভার্স বায়াসিংয়ের ক্ষেত্রে কারেন্টটা ফ্লো করে না। এ পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন আছে? ওকে, তাহলে লাস্ট দিন আপনাদের এলইডি সম্পর্কে একটু জানতে চেয়েছিলেন। জাস্ট লাইট এমিটিং ডায়োড অর ইন শর্ট এলইডিটা কীভাবে কাজ করে আমি ফার্স্টে একটা অ্যানিমেটেড ভিডিও দেখাই। সবসময় একটা জিনিস মাথায় রাখবেন যে কোনো ডায়োডের ক্ষেত্রে মেইন কনসেপ্টটা হচ্ছে যে কারেন্টের ফ্লোটা, প্রবাহটাকে এটা একমুখী করবে, ঠিক আছে? লাইট এমিটিং ডায়োডের ক্ষেত্রেও একই কাজই হয়। যদি আমরা ডিরেক্ট সোর্সের সাথে কানেক্ট করতাম, সেক্ষেত্রে আমাদের আপার পিক লোয়ার পিক দুই ক্ষেত্রেই, অর্থাৎ এসি সোর্সের সাথে কানেক্টেড থাকলে দুই ক্ষেত্রেই ভ্যালু পাওয়া যায়, বাট যখনই আমরা একটা ডায়োডের সাথে কানেক্ট করব তখন এটা সিঙ্গেল দিকে ফ্লো করে। LEDs, light emitting diodes, are everywhere. They come in a wide variety of colors and are found in places like automobile dashboards and clock radios. Many make-rate projects involve circuits that include LEDs. So let's take a look at how an LED works. The diode is an electrical component that only allows current to flow in one direction. In an LED, the longer leg is the anode or positive leg, and the shorter leg is the cathode or negative leg. And the electricity can only flow from anode to cathode. So if you put your LED in backward in the circuit, it won't light up. আচ্ছা, এলইডির যখন কানেকশনগুলো দিবেন, LED have special properties that allow অলওয়েজ মাথায় রাখবেন যে আমাদের এলইডির ক্ষেত্রে যে লঙ্গার লেগটা থাকে, লঙ্গার লেগটাকে আমরা পজিটিভ কনসিডার করব, আর শর্টার লেগ যেটা আছে ওইটাকে আমরা নেগেটিভ কনসিডার করব। যখন আপনারা ব্রেডবোর্ডে এটার কানেকশনটা দিতে যাবেন, তখন এই ব্যাপারটা কনসিডারেশনে রেখে আপনাকে কানেকশনটা দিতে হবে যে লঙ্গার লেগের সাথে আপনি ব্যাটারির পজিটিভ টার্মিনালটা কানেক্ট করবেন, আর কম্পারেটিভলি শর্ট যেটা থাকবে এটার সাথে ব্যাটারির যে নেগেটিভ টার্মিনালটা আছে, নেগেটিভ টার্মিনালটা কানেক্টেড হয়, ঠিক আছে? এভাবে কানেকশন যদি না দিয়ে রিভার্সে কানেকশন দিয়ে ফেলেন, অর্থাৎ মাইনাসের সাথে প্লাস, প্লাসের সাথে মাইনাস কানেকশন দেন, তখন রিভার্স বায়াসে চলে গেলে কোনো কারেন্টই ফ্লো হবে না, ঠিক আছে? না, ওইটা হচ্ছে কোনো কারেন্টই ফ্লো করবে না, ওর মধ্যে দিয়ে জ্বলবেও না। allow them to emit light. Electrical components fall into one of three categories: insulators, which don't allow electricity to flow through them; conductors, which allow for the free flow of electricity; and semiconductors, which fall somewhere in between. An LED contains two types of semiconductor material. আচ্ছা বলেন তো, এখানে হচ্ছে যে একটা এলইডির ভিতরে যে দুই টাইপের সেমিকন্ডাক্টর আছে, এটা কোন কোন সেমিকন্ডাক্টর, কি কি থাকে এখানে? ভেরি গুড, পি টাইপ আর এন টাইপ। Type semiconductor, which contains positively charged holes. The N-type semiconductor contains negatively charged electrons. As the electricity tries to flow from anode to cathode through the semiconductor materials, the holes and the electrons react, and they begin moving towards each other. When they interact with one another, energy is released. That energy releases in the form of light, and that is what we are seeing when an LED lights up. সিলিকন আর জার্মেনিয়াম, বলেন তো এটা কোন গ্রুপের?
সিলিকন আর জার্মেনিয়াম মেনলি হচ্ছে গ্রুপ, হ্যাঁ শিওর, গ্রুপ 4A, রাইট? আচ্ছা, গ্রুপ 4 এর ক্ষেত্রে এটার ক্যারেক্টারিস্টিক্সটা কি, বৈশিষ্ট্য? না, এখানে হচ্ছে কোন ব্লকের মৌল এটা ইম্পর্টেন্ট না, এর সাথে রিলেভেন্ট যেটা এটা একটু বলার ট্রাই করেন। যখন হচ্ছে লাস্ট শেলে 4টা করে ইলেকট্রন আছে, গ্রুপের ক্ষেত্রে আমাদের কি সিলিকনটা প্রথম দিকে আসে না গ্রুপ 4 এর ক্ষেত্রে? তাহলে এখন সিলিকনের ইলেকট্রনিক কনফিগারেশনটা 1s2 2s2 2p6 3s2 3p2, রাইট? তাহলে 2 8 4, এই যে লাস্ট শেলের যে 4টা ইলেকট্রন, এই 4টা ইলেকট্রন কি করবে, অক্টেট ফিল আপ করার ট্রাই করবে না? অক্টেট ফিল আপ করার জন্য ওর কয়টা ইলেকট্রন প্রয়োজন? 4টা প্রয়োজন। এখন এটার একটা সাইজেরও ব্যাপার আছে। সিলিকনের ক্ষেত্রে এই অক্টেটটা খুব ইজিলি ফিল আপ করতে পারবে, রাইট? আবার জার্মেনিয়ামের ক্ষেত্রেও একই অবস্থা। তো যখনই এরা অক্টেটটা ফিল আপ করতে পারছে তখন ওরা যে কাজটা করবে, এদের মধ্যে যে কন্ডাক্টিভিটিগুলো থাকে না, মেইনলি হচ্ছে আমাদের যখন অর্ধপরিবাহকের কথা আমরা বলি, অর্থাৎ সেমিকন্ডাক্টর, সেমিকন্ডাক্টরের বৈশিষ্ট্যটা কি কেউ বলতে পারবেন? আমরা যেমন বলি না যে কন্ডাক্টরের ক্ষেত্রে হচ্ছে এখান থেকে আমাদের খুব ইজিলি ইলেকট্রিসিটিগুলো ফ্লো করতে পারে, রাইট? আর সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে বৈশিষ্ট্যটা কি? এখানে কন্ডাক্টিভিটিটা, মানে আমি একটু ইজি করে দিই কোয়েশ্চেনটা, কন্ডাক্টিভিটি হচ্ছে কন্ডাক্টরের মধ্যে এত ভালো না, আবার ইনসুলেটরের মতো এত খারাপও না। কারণটা কি? সেমিকন্ডাক্টরে কিন্তু আমি যখন ডোপিং করছি না তার আগ পর্যন্ত ভেজাল নাই। এই 4টা ইলেকট্রনই আপনার হচ্ছে যখন অনেকগুলো সিলিকন একসাথে থাকে, আমরা তো এখানে একটা কনসিডার করছি, রাইট? যখন সিলিকন অনেকগুলো একসাথে আমরা কনসিডার করছি তখন ওই 4টা ইলেকট্রন কি নিজেদের মধ্যেও ছোটাছুটি করবে না, কারণ একটা একটার সাথে বন্ডিং করার জন্য। তো যার ফলে ওইখানেও কিছুটা কন্ডাক্টিভিটি আসে, বাট যতক্ষণ আমরা এর মধ্যে ইম্পিউরিটিস মিক্সড না করছি ততক্ষণ পর্যন্ত ওই কন্ডাক্টিভিটিটা মানে এত ভালো হয় না। যখনই আপনি এন টাইপ ডোপিং করে দিচ্ছেন অথবা পি টাইপ ডোপিং করে দিচ্ছেন তখনই হচ্ছে ওর মধ্যে আইদার একটা হোল ক্রিয়েট হচ্ছে অথবা একটা অ্যাডিশনাল ইলেকট্রন থাকছে, রাইট? তাহলে একটার ক্ষেত্রে আবার ওই অ্যাডিশনাল ইলেকট্রনের কারণে কন্ডাক্টিভিটিটা বাড়ছে, আরেকটার ক্ষেত্রে হোলদের যে মুভমেন্টটা আছে ওইটার কারণে কন্ডাক্টিভিটিটা বাড়ছে। বোঝা গেল? মেইন বেসিক কনসেপ্টটাই হচ্ছে এটা। আচ্ছা, এখানে জাস্ট একটা ডায়োডের রিভিউ করা আছে। ডায়োডের রিভিউয়ের ক্ষেত্রে যে সাইন কনভেনশনগুলো আমাদের ফলো করতে হবে এগুলো এখানে ইন ডিটেলস দেওয়া আছে। যখন আপনারা ল্যাবে এক্সপেরিমেন্ট করতে যাবেন তখন হচ্ছে আপনাদেরকে এই টাইপের ডায়োডগুলো দেওয়া হবে, ওকে? যেখানে হচ্ছে এরকম ব্ল্যাক যে পার্টটা আছে, ব্ল্যাক টোটাল ব্ল্যাক পার্টটাকে আমরা অ্যানোড হিসাবে কনসিডার করি, আর ডায়োডের ওপরের দিকে এরকম একটা অ্যাশ টাইপের একটা ব্যান্ড মতো থাকে, এই পার্টটাকে নেগেটিভ বা ক্যাথোড কনসিডার করা হয়। যখন আপনারা সিম্বলিক্যালি রিপ্রেজেন্ট করেন এরকম একটা দাগ দেওয়া আছে যেখানে এই সাইডটাকে ক্যাথোড অর্থাৎ মাইনাস, আর এদিকটাকে হচ্ছে অ্যানোড অর্থাৎ প্লাস কনসিডার করা হয়, ঠিক আছে? আর যখন ল্যাবে এক্সপেরিমেন্টগুলো করবেন এই টাইপের যে একটা অ্যাশ কালারের ব্যান্ডিং দেওয়া থাকে এটা একটু লক্ষ্য করতে হবে। যদি আমাদের প্লাসের সাথে পজিটিভ টার্মিনালটা মাইনাসের সাথে নেগেটিভ টার্মিনালটা কানেক্টেড থাকে সেক্ষেত্রে এটাকে আমরা ফরওয়ার্ড বায়াস বলি, আদারওয়াইজ যদি উল্টা থাকে এটাকে রিভার্স বায়াস বলা হয়। ফরওয়ার্ড বায়াসিংয়ের ক্ষেত্রে সুইচিংটা আমাদের ক্লোজ থাকবে আর রিভার্স বায়াসিংয়ের ক্ষেত্রে সুইচিংটা ওপেন হয়ে যাবে। এগুলোতে কারো কোনো কোয়েশ্চেন? এখানে জাস্ট একটা অ্যানিমেশন দেখানো আছে, একটু লক্ষ্য করবেন যে যখন আমাদের প্লাসের সাথে প্লাস কানেক্টেড হচ্ছে, যে ব্যাটারির পজিটিভ টার্মিনালের সাথে এখানের প্লাসটা কানেক্টেড হচ্ছে, তখন লাইটটা অন কন্ডিশনে, যদি আমি ডায়োডটাকে রিভার্সে দিয়ে দিই অর্থাৎ উল্টে দেই তখন কিন্তু লাইট অফ কন্ডিশনে চলে যাচ্ছে। তো আপনাদের খাতার মধ্যে এই যে সিম্বল যেগুলো আছে সিম্বলগুলো একটু লিখে রাখেন, কারণ এই যে পরবর্তীতে ল্যাব এক্সপেরিমেন্ট করার জন্য বলেন বা রিয়েল লাইফ ইমপ্লিমেন্টেশনের সময় সার্কিটের এই জিনিসগুলো অনেক কাজে লাগবে। এই যে মোবাইল চার্জার ইউজ করেন না আপনারা, কেউ কি জানেন মোবাইল চার্জারের অ্যাকচুয়াল যে মেকানিজমটা এটার ক্ষেত্রে কি ডায়োড ইউজ করা হয় কি হয় না? কেউ বলতে পারবেন? হয়। কেন হয়?
সাধারণত এসি সোর্স থেকে আপনার রেকটিফায়ারের মাধ্যমে এটা ডিসিতে কনভার্ট করা হয়। ওকে, আমাদের হচ্ছে এই সাপ্লাইয়ের থেকে যে ভোল্টেজটা দেওয়া হয় অথবা হচ্ছে মেন যদি আমি 120 ভোল্টও কনসিডার করি, 120 ভোল্ট এসি যদি আমাদের মোবাইলে দিয়ে চার্জ করা হয় তাহলে মোবাইলটা কিন্তু আর থাকবে না, রাইট? মোবাইলের জন্য আমাদের কত দরকার? 5 ভোল্ট ডিসি দরকার। তো আজকে আমি এটা আপনাদেরকে দেখাবো যে কিভাবে হলো আমাদের 120 ভোল্ট এসি সোর্সটাকে 5 ভোল্ট ডিসিতে নিয়ে তারপরে হচ্ছে মোবাইলটাকে চার্জ করা হচ্ছে। ওকে, এটা সিলিকনের ক্ষেত্রে, হ্যাঁ এটা ফিক্সড ভ্যালু। এটা হচ্ছে আপনার বাই ডিফল্ট সিলিকনের ক্ষেত্রে 0.7, জার্মেনিয়ামের ক্ষেত্রে 0.3 কনসিডার করা হয়, রাইট? আচ্ছা, তাহলে আপনি আমাকে প্রথমে বলেন তো সিলিকনের অ্যাটমিক নাম্বার 14 কেন, অন্য কিছু হলো না কেন? আবার কার্বনের ক্ষেত্রে 6 কেন, আমি 10 লিখলে কি সমস্যা ছিল? এটার কোনো লজিক দিতে পারবেন? এখানে মেইন একটা কোয়েশ্চেন করতে পারেন যে কোন ভোল্টেজে যে এটার বাধাটা চলে যাচ্ছে বা কারেন্টটা হাইলি রাইজ করছে, ঠিক আছে? 0.7, তো অ্যাপ্রক্সিমেটলি 0.7 এর কিছুটা কমে, আমরা লাস্ট ক্লাসে কিন্তু দেখেছিলাম না যে 0.6 ভোল্টও যদি থাকে তখনও কারেন্টটা খুব কম পরিমাণে ফ্লো করে, দেন যখন হচ্ছে 0.7-এ চলে আসে তখন কারেন্টটা হাইলি রাইজ করে, রাইট? তাহলে এইখানে সিলিকনের ক্ষেত্রে যেই ভোল্টেজের জন্য এই বাধাটা কেটে যায় এটা হচ্ছে 0.7 ভোল্ট, আর জার্মেনিয়ামের ক্ষেত্রে কনসিডার করা হয় অ্যাপ্রক্সিমেটলি 0.3 ভোল্ট, ঠিক আছে? এই ভ্যালুগুলো হচ্ছে ফিক্সড ভ্যালু। উৎপন্ন হয় বলতে মানে ওইটা যদি আপনি ডায়োডের অ্যাক্রসে দেন তখন এটা পাবেন, ওই ভোল্টেজ ড্রপটা পাবেন হচ্ছে 0.7 ভোল্ট। আবার ওই যে যখন আপনাদেরকে ডায়োডের মডেলিংগুলো করাবো না, ওইখানে হচ্ছে আপনার লিনিয়ার মডেল পাবেন, পিস ওয়াইজ লিনিয়ার মডেল আছে, বিভিন্ন ধরনের মডেলিংগুলো করা লাগে। তো প্রথমত যখন আমরা অনেক সময় সিলিকন যদি আপনাদের কোয়েশ্চেনে দেওয়া থাকে ওই টাইমে সিলিকন ডায়োডটাকে আপনারা রিপ্লেস করে দিবেন হচ্ছে 0.7 ভোল্টের ব্যাটারি সোর্স দিয়ে, দেন হচ্ছে কেভিএল অ্যাপ্লাই করতে হয়, ঠিক আছে? এই পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন আছে? আর এখানে যে কনভেনশনাল কারেন্টের ফ্লোটা, এই কারেন্টের ফ্লো দেখানো আছে। কনভেনশনাল কারেন্টের ফ্লো বলেন তো ডিরেকশনটা কোন দিক থেকে কোন দিকে যায়? অ্যানোড থেকে ক্যাথোডের দিকে যায়, যে এখানে কনভেনশনালটা আমাদের পজিটিভ টু নেগেটিভ সাইডে। আর ইলেকট্রনের ফ্লো কোন দিকে হয়? নেগেটিভ টু পজিটিভ সাইডে। ভেরি গুড। আচ্ছা, এখানে আপনাদের যে ভ্যালুগুলো দেওয়া আছে, জার্মেনিয়ামের ক্ষেত্রে আমরা কনসিডার করব 0.3 ভোল্ট, আর সিলিকনের ক্ষেত্রে কনসিডার করা হয় হচ্ছে 0.7 ভোল্ট। এগেইন ওই যে ফরওয়ার্ড বায়াসিংয়ের ক্ষেত্রে যে কারেন্টের ডিরেকশন দিয়ে জিনিসটাকে দেখানো আছে। যদি প্লাসের সাথে ব্যাটারি পজিটিভ থাকে তখন হচ্ছে লাইট অন কন্ডিশন, আর রিভার্সে হলো অফ থাকবে। এগুলো কি আর আলোচনা করতে হবে নাকি মনে আছে? এটা যে মাত্র যেটা বললাম ওইটার একটা ডায়াগ্রাম দেখানো। ওকে, আমরা আজকে মেইনলি স্টার্ট করব হাফ ওয়েভ রেকটিফিকেশন আর ফুল ওয়েভ রেকটিফিকেশনের যে টপিকটা আছে এটা। তাহলে এখন যখন হাফ ওয়েভ রেকটিফিকেশন আসবে তখন দেখা যাচ্ছে যে আমাদের যে একটা এসি ইনপুট সিগন্যাল দেওয়া ছিল, আউটপুটে আমরা একটা এই ধরনের ওয়েভ ফর্ম পাচ্ছি। এখন যে কোনো একজন বলেন তো এটা কি এসি ওয়েভ ফর্ম না ডিসি? না, আমি জাস্ট যে এই ওয়েভ ফর্মটার কথা জিজ্ঞেস করছি। আচ্ছা, একটা জিনিস আমাকে বলেন তো, যখন টাইমের সাথে ভ্যারি করছে এই টাইপেরটা, এটাকে আমরা কোন ধরনের সিগন্যাল বলি? এটাকে কি বলি? অল্টারনেটিং কারেন্ট বা এসি বলা হয়।
আর যদি মনে করেন টাইমের সাথে ভ্যারি না করে সিম্পল একটা স্ট্রেট লাইন আসে, এটাকে আমরা কি বলবো? ডাইরেক্ট কারেন্ট বা ইন শর্ট ডিসি বলা হয়। একে আমরা ডিসি কেন বলছি? একটু টাইমের রেসপেক্টে বলার ট্রাই করেন, একে ডিসি কেন বলছি? সময়ের সাথে ভ্যারি করছে না, মানে একই দিকে আছে, রাইট? তাহলে এবার একটু বুদ্ধি করে বলেন তো, এটা যেটা আমি কিন্তু ডায়োডের মধ্যে রেকটিফিকেশন শেষে যে আউটপুট ওয়েভটা পাচ্ছি এর কোয়েশ্চেনটা করছিলাম, এটা এখন এসি না ডিসি বলেন তো? এসি। এসি, কিন্তু এটার মধ্যে এত ভালো, এটা ডিসি, এটা ডিসি, কিন্তু এটার মধ্যে এত ভালো ডিসি না, ঠিক আছে? ওইটাকে আমাদের আবার ভালো করার জন্য পরবর্তীতে ক্যাপাসিটার ইউজ করা হয়, অনেকগুলো কাজ করতে হবে, এটা আমি দেখাবো। তারপর ভোল্টেজ রেগুলেট করতে হয়। তো সবসময় মাথায় রাখবেন যে আমাদের এরকম হলেই যে ডিসি হবে আর এই প্যাটার্ন থাকলেই যে এসি হবে, এটা ম্যান্ডেটরি না। যদি এরকমভাবে সার্কেলটা কমপ্লিট করে যে সময়ের সাথে একবার আপওয়ার্ড ডিরেকশনে একবার ডাউনওয়ার্ড ডিরেকশনে যাচ্ছে, রাইট? এটার কথাই জিজ্ঞেস করছিলাম যে আউটপুট যেটা, এটার কথা। হ্যাঁ, আউটপুটটা হচ্ছে ডিসি, কারণ এটা কিন্তু সময়ের সাথে আমার ভ্যারি করছে না, রাইট? পজিটিভ হাফ সাইকেলের জন্য আপনার এটা আসতেছে, যখন নেগেটিভ হাফ সাইকেলে যাচ্ছেন তখন যেহেতু রিভার্স বায়াস পাচ্ছে, এজন্য এটা আর থাকছে না, ঠিক আছে? একটা জিনিস একটু ঠান্ডা মাথায় খেয়াল করে দেখেন, যখন আমরা পজিটিভ হাফ সাইকেলটা কনসিডারেশনে নিচ্ছি, এদিকে কি প্লাস, এই সাইডে হচ্ছে মাইনাস, তাহলে যখন এই কারেন্টটা ফ্লো করছে প্লাসের সাথে আমাদের ডায়োডের পজিটিভ টার্মিনাল, মাইনাসের সাথে হচ্ছে নেগেটিভ টার্মিনাল, তাহলে যদি প্লাসের সাথে প্লাস মাইনাসের সাথে মাইনাস থাকে, এটাকে আমরা কোন ধরনের বায়াসিং বলি? ফরওয়ার্ড বায়াসিং। ফরওয়ার্ড বায়াসিংয়ের ক্ষেত্রে সার্কিটটা ক্লোজ থাকে, একটু আগেও দেখিয়েছিলাম। তাহলে এখান থেকে আমাদের যে আউটপুটটা পাওয়া যাবে, রাইট? আর যখনই আপনি রিভার্সে চলে যাচ্ছেন, রিভার্সে গেলে কি এই ডায়োডটাকে উল্টে দিলে তখন আমার কানেকশনটা মাইনাসের সাথে প্লাস হয়ে যাচ্ছে না? তখন যেহেতু আমার এটা রিভার্সে চলে গেলে এই যে অপোজিট ডিরেকশনটা পাচ্ছে, যার ফলে সার্কিটটা ওপেন হয়ে যাবে, এখান থেকে কোনো আউটপুট পাওয়া যাবে না দেখেই এখানে একটা ডটেড লাইন দিয়ে জিনিসটাকে শো করা হয়েছে। উপরে মাইনাস নিচে প্লাস, হ্যাঁ না ডায়োড ঘোরানো লাগছে না, মানে আমি এটা বোঝানোর জন্য বললাম, কিন্তু মেইনলি হচ্ছে তখন ওই যে এদিকে যেটা প্লাস মাইনাস ছিল এটা মাইনাস প্লাস হয়ে যাচ্ছে, ঠিক আছে? হ্যাঁ, মাইনাস প্লাস হয়ে গেলে যেটা হবে, এই মাইনাসের সাথে আপনার প্লাসটা কানেক্টেড হয়ে যাবে, প্লাসের সাথে মাইনাস কানেক্টেড হয়ে যাবে, অপোজিট হয়ে রিভার্স হয়ে যাচ্ছে। ক্লিয়ার? তাহলে জাস্ট পয়েন্ট দুইটা একবার পড়েন। হাফ ওয়েভ রেকটিফায়ার ট্রান্সফরমার্স এসি ইন্টু ডিসি ট্রান্সফার করে কিসে? এসি থেকে ডিসিতে। A high AC voltage is applied to the primary side of the step-down transformer. The obtained secondary low voltage is applied to the diode. এখানে আপনাদেরকে যে ট্রান্সফরমারের যে কথাগুলো আমি মেনশন করেছি, এই মোবাইলের যখন এই ব্যাটারিটা কীভাবে তৈরি করতে হয় দেখাবো, তখন ইন ডিটেলস এই ট্রান্সফরমারের সাথে কাজটা দেখানো হবে। আমি এখন একটু ইন শর্ট বলে রাখি। বলেন তো, যদি আমার প্রাইমারি সাইডে নাম্বার অফ টার্নস বেশি থাকে, সেকেন্ডারি সাইডে নাম্বার অফ টার্নস কম থাকে, সেক্ষেত্রে এটাকে কি বলে? স্টেপ ডাউন ট্রান্সফরমার। স্টেপ ডাউন ট্রান্সফরমারের ক্ষেত্রে প্রাইমারি ভোল্টেজ বেশি থাকবে না কম থাকবে? প্রাইমারিতে ভোল্টেজ বেশি থাকে, সেকেন্ডারিতে ভোল্টেজ কম থাকে। এখানে যে নাম্বার অফ টার্নস বেশি থাকে, এখানে নাম্বার অফ টার্নস কম থাকে। কারেন্টের কি অবস্থা থাকে? কারেন্ট প্রাইমারিতে বেশি না কম? কারেন্ট প্রাইমারিতে হচ্ছে কম থাকে, সেকেন্ডারিতে হলো বেশি থাকে। কেন থাকে কেউ বলতে পারবেন? পাওয়ারের ইকুয়েশনটা হচ্ছে আমাদের ইনপুট পাওয়ার ইজ ইকুয়াল টু আউটপুট পাওয়ার করতে হবে, রাইট? তাহলে যদি আমার ভোল্টেজ ইনক্রিজ করা থাকে, কারেন্ট অবভিয়াসলি ডিক্রিজ করতে হবে। আবার এখানে যদি ভোল্টেজ ডিক্রিজ থাকে, এটাকে ব্যালেন্স করার জন্য কারেন্ট ইনক্রিজ থাকা লাগে। এই কনসেপ্টগুলো কি সবার জানা আছে? কারো কোনো কোয়েশ্চেন এই পর্যন্ত? ফাইন, তাহলে এবার আপনাদেরকে একটা অ্যানিমেশন দেখাই। সাউন্ড সিস্টেম কি আদৌ কাজ করছে যেভাবে পড়লো? The rectifier consists of diodes. A diode is a semiconductor device which allows current to flow through it, but in only one direction. So if we connect this lamp to a DC power supply, it will illuminate. We can reverse the leads and it will still illuminate. If I place a diode on the red wire and connect this to the positive,
it will আচ্ছা আমি ক্লাসের শুরুতে আপনাদেরকে মেইনলি এই কনসেপ্টটাই বোঝানোর ট্রাই করেছিলাম যে একটা লাইটের সাথে যদি আমরা ডায়োড কানেক্ট করি, ঠিক আছে, ওইখানে এলইডি বলাটাতে হয়তো আপনারা একটু কনফিউজড হয়ে যেতে পারেন। মেইনলি যে কোনো একটা লাইটের সাথে যদি আমরা ডায়োড কানেক্ট করি তখন কি ধরনের কনসেপ্ট হবে বলেন তো? এই যে প্রিভিয়াস, হ্যাঁ হ্যাঁ দুইভাবেই জ্বলবে, মানে ডায়োড কানেক্ট করলে এই যে আপনি একটু বুঝে শুনে অ্যান্সার দিবেন, হ্যাঁ কোয়েশ্চেন করার সাথে সাথে অ্যান্সার দিয়ে দিতে হবে এমন না। দেখেন একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন যে যখন আমরা ডিরেক্ট ব্যাটারির সাথে কানেকশন দিচ্ছি, ঠিক আছে, কোনো ডায়োড কানেক্টেড নাই, কারণ এখানে একটা লাইট আছে, এর সাথে হচ্ছে আমি সরাসরি ব্যাটারিটাকে কানেক্ট করে দিলাম, তখন কিন্তু এটা অল টাইম ফুল গ্লো সহকারে জ্বলছিল, রাইট? কিন্তু আমি যদি এখন এর সাথে একটা ডায়োড সংযুক্ত করে দেই তাহলে কি সবসময় এটা ফুল যেভাবে জ্বলার উচিত বা আগেরটা জ্বলছিল ওইভাবে জ্বলবে বলে আপনাদের মনে হয়? নেগেটিভ সাইকেলের ক্ষেত্রে কিন্তু আর জ্বলবে না, এটাই এখন দেখেন। If I place a diode on the red wire and connect this to the positive, it will again illuminate. But now, when I reverse the leads, the diode blocks the current and the lamp remains off. So it only allows current to flow in one direction, and we can then... এই যে আমরা যে এতদিন ইউনিডিরেকশনের কথা পড়ে আসছি যে ডায়োডের ক্ষেত্রে জাস্ট একটা ডিরেকশনে কারেন্টটা ফ্লো করতে পারে, এটাই জাস্ট এখানে দেখানো আছে, ঠিক আছে। যখনই আপনার রিভার্সে কানেকশনটা দেওয়া হয় লাইটটা অফ কন্ডিশনে থাকবে, যখন ওই যে প্লাসের সাথে প্লাস মাইনাসের সাথে মাইনাস কানেক্টেড থাকবে তখনই হচ্ছে লাইটটা অন কন্ডিশনে থাকে। সাউন্ড লাগতেছে। Therefore, use this to control the direction of current in a circuit to form DC electricity. Let's see some different ways of how that's achieved. If we look at an AC supply with a step-down transformer, which simply reduces the voltage to a safer level, the electrons are flowing forwards and backwards. So the load experiences an AC sine wave. The load could be anything from a resistor, a lamp, a motor, etc. If we inserted a diode, the diode will only allow current to flow in one direction. So the load now experiences a pulsating waveform. The negative... আচ্ছা একটু বলতে পারবেন কেউ এখানে এই যে আমাদের একটা করে সাইকেল পাওয়া যাচ্ছে না, একটা গ্যাপ আবার একটা সাইকেল পাওয়া যাচ্ছে, মানে ধরেন আমি যদি এসিতে এই ধরনের সিগন্যালটা পাস করাই তাহলে যখন হচ্ছে একটা ডায়োডের মাধ্যমে রেকটিফাই হয়ে আসছে তখন হচ্ছে আউটপুটে আমাদের এই প্যাটার্নের একটা ওয়েভ আসছে, রাইট? একে যদি আমরা এরকমভাবে গ্যাপ না দিয়ে মাঝখানের হচ্ছে যেগুলো আছে এগুলো ফিল আপ করাতে চাই সেক্ষেত্রে কি করতে হবে? আপনি বাদে বাকিটা অ্যান্সার করেন তো। ভেরি গুড, ফুল ওয়েভ রেকটিফায়ার করতে হবে, মানে যখন আমরা একটা ডায়োড ইউজ করব তখন কিন্তু একটা করে করে গ্যাপ চলে আসছে, রাইট? মানে একটা সাইকেলে যে নেগেটিভ হাফ সাইকেলটা ছিল নেগেটিভ হাফ সাইকেলের কোনো আউটপুট পাওয়া যাচ্ছে না, সেক্ষেত্রে আমাদের হাফ ওয়েভ রেকটিফায়ার না করে ফুল ওয়েভ রেকটিফায়ার করতে হবে, ঠিক আছে? ওইটাও আমি আজকে দেখাবো। Half of the sine wave is currently being blocked. We can reverse the diode to block the positive half and only allow the negative half. This is therefore a half-wave rectifier. The output is technically DC because the electrons only flow in one direction. It's just not a very good DC output as it's not completely flat. Here I have a resistor which is connected to a low voltage AC supply. We see on the oscilloscope the AC sine wave. When I connect a diode in series with this, the oscilloscope shows a pulsating pattern in the positive region. If I reverse the diode, the oscilloscope shows a pulsating pattern in the negative region. এই জিনিসটা খেয়াল করেছেন, যখন হচ্ছে আপনার উল্টায় দেওয়া হয় কানেকশনটা সেক্ষেত্রে কি হবে নেগেটিভ হাফ সাইকেলে, তারপরে দেখেন যখন নেগেটিভ হাফ সাইকেলেও আপনি পাচ্ছেন একই অবস্থা, একটা করে সাইকেল আসবে, একটা গ্যাপ আবার সাইকেল আবার একটা গ্যাপ, এভাবে হচ্ছে সাইকেলটা কন্টিনিউ হতে থাকবে। এবার লাইটের যে একটা এক্সাম্পল দেওয়া হবে, এক্সাম্পলটা একটু কেয়ারফুলি দেখেন। If I connect two lamps in parallel, one with a diode,
we see that the one without the diode is brighter because it's using the full waveform. The other lamp is dimmer because it's only using half of this waveform. The diode is blocking the other half. এখানে দুইটা লাইটের মধ্যে যে লাইটের সাথে ডায়োডটা কানেক্টেড ছিল না এটা কিন্তু ফুল ওয়েভ যে এসিটা আছে ফুলটাই পাচ্ছে, রাইট? এজন্য অল টাইম টোটালটা জ্বলে আসে। আর যখন একটা ডায়োড কানেক্টেড আছে, ডায়োড কানেক্টেড থাকার কারণে একবার হলো পজিটিভ হাফ সাইকেল পাচ্ছে, দেন আবার গ্যাপ, তারপরে আবার হচ্ছে আবার আরেকটা হাফ সাইকেল পাচ্ছে, যার কারণে অল টাইম এটা জ্বলে নেয়। এই টাইপের যে বেসিক কনসেপ্টগুলো এগুলো একটু মাথায় রাখতে হবে। If we view this in slow motion, we can see that the diode-connected lamp is flickering more because of the gaps in power. Therefore, we can use this for simple circuits such as lighting or perhaps charging some simple batteries, but we can't use this for electronics as the components need constant power, otherwise they will not work correctly. We can add a capacitor in parallel with the load to improve the output. A better improvement is to use a full-wave rectifier. Check out one of the videos on screen now to continue. হাফ ওয়েভ রেকটিফায়ার সম্পর্কে আর কারো কোনো কোয়েশ্চেন আছে? সবাই কি ক্লিয়ারলি বুঝতে পেরেছেন? ওকে, এখন যদি আমরা হাফ ওয়েভ রেকটিফায়ারটার একটা অ্যানিমেশন দেখি তাহলে এই প্যাটার্নের একটা অ্যানিমেশন দেখতে পাবেন, যেটা একটু আগে ভিডিওতে দেখানো হলো, ওইটাই জাস্ট এক্সপ্লেন করা আছে। জাস্ট এখানে যখন এন্টার করছে, এন্টারিং যে পয়েন্টগুলো ওইগুলো একটু লক্ষ্য করবেন যে পজিটিভ দিয়ে এন্টার করে ডায়োডের প্লাস দিয়ে যখন যাচ্ছে তখন একটা টোটাল ক্লোজ সার্কিট পাওয়া যায়। আর ক্লোজ সার্কিট পাওয়া গেলে এখানে মূলত আমরা আউটপুটটা দেখতে পাচ্ছি। যখনই এটা এই রিভার্সে চলে যাচ্ছে, রিভার্সে গেলে এখান থেকে যাওয়ার পরে যেহেতু এটা ওপেন থাকবে আর কোনো কারেন্টটা ফ্লো হতে পারে না, যার ফলে আউটপুটটা আমাদের স্ট্রেট লাইন চলে আসে। সবার কাছে ক্লিয়ার এটা? আর এই যে আমি প্রথমে যে কোয়েশ্চেনটা করেছিলাম না যে এটা আউটপুট কি এসি না ডিসি, দেখেন এটা হচ্ছে আমাদের ডিসি আউটপুট। নেক্সট হলো ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ার। ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ারের ক্ষেত্রে আমাদেরকে 4টা ডায়োড ইউজ করা হয়, আবার অনেক সময় হচ্ছে দেখবেন 2টা ডায়োডও ব্যবহার করা যায়। সেক্ষেত্রে সেন্টার ট্যাপ যে মেথডটা আছে, সেন্টার ট্যাপ মেথডে আমরা 2টা ডায়োডও ইউজ করতে পারি। বাট যখন 4টা ডায়োড ইউজ করা হয়, স্পেশালি যে মোবাইলের চার্জার যখন দেখাবো তখন এটা আরও ভালো করে বুঝতে পারবেন। এ সময় কি হবে, আমাদের 2টা ডায়োড প্রথমে, হ্যাঁ 2টা ডায়োড হচ্ছে ফরওয়ার্ড বায়াস পাবে, আর ফরওয়ার্ড বায়াস পাওয়ার কারণে ওইখান থেকে আমাদের কারেন্টটা ফ্লো করতে পারবে। আবার যখন নেগেটিভ হাফ সাইকেলে যাচ্ছে, প্রথম যে 2টা ফরওয়ার্ড বায়াস পেয়েছিল ওরা কিন্তু রিভার্সে চলে যাবে, আর বাকি যে 2টা আছে তখন ওরা আবার হচ্ছে ফরওয়ার্ড বায়াস পায়। ঠিক আছে, জাস্ট এই অ্যানিমেশনটার দিকে একটু খেয়াল করেন। যখন এখান থেকে এন্টার করছে কোন পথে যায় এই জিনিসটা একটু ভালো করে বুঝতে পারলে ফরওয়ার্ড রিভার্সে কনসেপ্টটা ক্লিয়ার থাকবে। আমি 2টা হাফ সাইকেল আলাদা আলাদাভাবেও দেখিয়েছি, ওইটাও আপনাদেরকে দেখাচ্ছি দাঁড়ান। প্রথমটার ক্ষেত্রে বলেন তো এখানে কোন কোন ডায়োড রিভার্সে আছে, এই অ্যানিমেশনটার দিকে তাকিয়ে বলেন। D4 D3 কিভাবে বুঝলেন? আচ্ছা, আমি যদি এই সাইডে হলো প্লাস এদিকেরটা মাইনাস এভাবে কনসিডার করে নেই, যখন এই যে প্লাস দিয়ে এন্টার করছে এই পথে আসে একটা লোড হয়ে, তারপর আবার এই পথে পুরো সার্কিটটা ক্লোজ করছে। আর এদিকে যদি যায় তখন কি হচ্ছে, রিভার্স পাচ্ছে, ঠিক না? এদিকে আসতে গেলে তো রিভার্স পাবে, রিভার্সের ক্ষেত্রে এটা ওপেন সার্কিটের মতো কাজ করে। তাহলে এই পয়েন্টগুলো জাস্ট একবার দেখেন। ডিউরিং দিস টাইম ডায়োড D3 অ্যান্ড D4 আর রিভার্স বায়াস। ফরওয়ার্ড বায়াসিংয়ে কোন 2টা আছে, D1 আর D2। তাহলে D1 D2 যদি ফরওয়ার্ড বায়াসিংয়ে থাকে সেক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারি, এরকম ধরনের যে সাইকেলটা এর পজিটিভ হাফ সাইকেলের জন্য আউটপুটটা পাবো। এখন এর পজিটিভের জন্য আউটপুটটা এই ধরনের পাওয়া গেল। এবার আমাদের যদি এটাকে আমরা রিভার্সে করে দিই, অর্থাৎ এই প্লাসের জায়গায় মাইনাস, মাইনাসের জায়গায় যদি প্লাস করি সেক্ষেত্রে কি হয় দেখেন।
যদি আমরা এই ডিরেকশনটাকে চেঞ্জ করে দেই তখন আমাদের D4 আর D3 যেটা আছে D4 আর D3 হচ্ছে এখন ফরওয়ার্ড বায়াস পাচ্ছে, রাইট? যদি D4 D3 ফরওয়ার্ড বায়াস পায় তাহলে ওরা এখন ক্লোজ সার্কিট থাকবে। এরা দুইজন এর রেসপেক্টে যেহেতু আমাদের রিভার্স বায়াস পাচ্ছে তাহলে এরা দুইজন এখন ওপেন সার্কিটের মতো কাজ করবে। সো যখন নেগেটিভ হাফ সাইকেলের ক্ষেত্রে আমরা কনসিডার করছি, নেগেটিভ হাফ সাইকেলের জন্য আমাদের আউটপুটটা কেমন আসবে, এই সাইডেরটা। বুঝতে পেরেছেন? যখন সিঙ্গেল ডায়োড ছিল যেমন একটা একটা করে গ্যাপ আসছিল, এখন কিন্তু আর তা নাই। এইটা আসলো আমার D1 D2 ডায়োডের জন্য, এটা আসছে হচ্ছে D3 D4 ডায়োডের জন্য। যখন D1 D2 ফরওয়ার্ড বায়াস পাচ্ছে তখন D3 D4 রিভার্স, D3 D4 যখন ফরওয়ার্ড বায়াস পাচ্ছে D1 D2 রিভার্স। হ্যাঁ, বোঝা গেল এই পর্যন্ত? Bridge rectifier. In this video, we're going to see about the construction and working of bridge rectifier. A bridge rectifier is an electronic circuit which converts AC voltage into a pulsating DC voltage using both half cycles of the applied AC voltages. Construction. Bridge rectifier consists of a transformer, 4 semiconductor diodes, and a load resistor RL. The AC voltage to be rectified is applied across one diagonal of the bridge to a power transformer. The load resistor RL is connected across the other diagonal of the bridge. Working. When the AC voltage is applied to the input circuit, the end terminals A and B of the transformer secondary becomes positive and negative alternately. During positive half cycle of the AC input voltage terminal, A is positive with respect to terminal B. In this situation, diodes D1 and D3 are forward biased, whereas diode D2. আচ্ছা, এখানে কিন্তু ডায়োডের নাম্বারিং আবার কেউ মেমোরাইজ করতে জানে না। অ্যানিমেশনে যেখানে দেখানো হয়েছিল এদের পজিশন কিন্তু একটু চেঞ্জ ছিল, ঠিক আছে? এই জন্য যে D1 D2 অলওয়েজ হচ্ছে অন, তারপরেরটাতে D3 D4 অফ, এরকম না। আপনাদের হলো সিকোয়েন্সটা দেখতে হবে যে কারেন্টের ফ্লোটা কোন দিক থেকে কোন দিকে হচ্ছিল, ওর রেসপেক্টে কোন দুইটা ডায়োড অন আছে কোনটা অফ আছে, ঠিক আছে? And D4 are reverse biased. Therefore, diode D1 and D3 conduct and a current কারেন্টের ফ্লোটা কি সবাই বুঝতে পারছেন ঠিক মতো? কোথাও না বুঝতে পারলে বলবেন, আমি ভিডিও পজ করে আবার এক্সপ্লেন করব। flows through the load resistor RL. The current produces a voltage drop across RL. Should the negative half cycle of the AC input voltage terminal is positive with respect to terminal A, in this situation diode D2 and D4 are forward biased, whereas diode D1 and D3 are reverse biased. Therefore, diode D2 and D4 contact and the current flows through the load resistor RL. The current produces a voltage drop across RL. Input and output waveforms. Input voltage waveform. Output voltage waveform when D1 and D3 is conducting. Output voltage waveform when D2 and D4 is conducting. Combined output voltage waveform. Load current waveform. Advantages. The need of center tap transformer is eliminated. The output is twice that of the center tap circuit for the same secondary voltage. The peak inverse voltage, that is PIV, is 1/2 that of the center tap circuit, that is for same DC output. Disadvantages. It requires 4 diodes. The load resistor has a
source have no common আচ্ছা code. আমরা যখন সেন্টার ট্যাবটা ইউজ করব সেন্টার ট্যাবের ক্ষেত্রেও কিন্তু আপনার হচ্ছে আউটপুটটা এই ধরনের আসবে, কিন্তু এখানে হচ্ছে আমাদের দুইটা দরকার পড়বে, ঠিক আছে। বাট দুইটার থেকে যখন আমরা চারটা ইউজ করব সেক্ষেত্রে আউটপুটটা ভালো পাওয়া যায়, বাট যেহেতু এখানে নাম্বার অফ ডায়োডসের রিকোয়ারমেন্টটা বেশি থাকে ওই জন্য জাস্ট একটা ডিসঅ্যাডভান্টেজের মধ্যে পয়েন্ট হিসাবে অ্যাড করা আছে, ঠিক আছে। Two diodes in series connect to each half cycle of the AC input, which increases the total voltage drop and losses. আচ্ছা ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ার অপারেশন নিয়ে আর কারো কোনো কোয়েশ্চেন আছে? সবাই কি ক্লিয়ারলি বুঝতে পেরেছেন? যদি এক্সামে আপনাদেরকে ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ারটা এক্সপ্লেন করতে বলা হয় ডায়াগ্রাম সহ কি এক্সপ্লেন করতে পারবেন? জাস্ট হচ্ছে একটা জিনিস মাথায় রাখবেন যে ওইখানে তো আর অ্যানিমেশন দেখানোর কোনো সুযোগ নাই, আপনাদেরকে যেভাবে ড্র করতে হবে যখন হচ্ছে এই যে আমাদের পজিটিভ হাফ সাইকেল আছে ব্যাটারি এখানে প্লাস মাইনাস করে দিবেন, যখন নেগেটিভ হাফ সাইকেল নিচ্ছেন তখন মাইনাস প্লাস করবেন, কোন দুইটা ডায়োড অন কন্ডিশনে আছে অর্থাৎ ফরওয়ার্ড বায়াস পাচ্ছে, কোন দুইটা রিভার্স বায়াস পাচ্ছে ওইটা দেখাবেন, আউটপুটটা ড্র করবেন। যদি ডায়াগ্রাম আঁকার সময় ভুল করে ফেলেন সেক্ষেত্রে কিন্তু এই কোয়েশ্চেনে স্পেশালি কোনো মার্কস দেওয়ার সুযোগ থাকবে না। ওকে, এখন আমি আপনাদের ভেতর থেকে যে কোনো একজনকে এটা এক্সপ্লেন করতে বলবো, তো জাস্ট 2 মিনিট আপনারা এই স্লাইডটা ভালো করে দেখেন, টিউটোরিয়াল যেটা একটু আগে দেখালাম ওইটার সাথে রিলেট করার ট্রাই করেন, তারপর আমি জাস্ট 2 মিনিট পরে একজনকে সামনে এনে এক্সপ্লেন করতে বলবো। স্লাইড দেখে এক্সপ্লেন করতে পারবেন, কোনো অসুবিধা নাই। সবার ফোনগুলো কাইন্ডলি সাইলেন্ট করে রাখেন। ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ার এট ফার্স্ট যখন পজিটিভ হাফ সাইকেলে আমাদের হাফে কাজ করবে তখন এখানে D1 এবং D2 ফরওয়ার্ড বায়াস সিগন্যাল, পজিটিভ হাফ সাইকেলের ক্ষেত্রে যখন সিগন্যালটা যাবে D1 দিয়ে লোড রেজিস্ট্যান্স দিয়ে D2 দিয়ে এটা আউটপুটে চলে যাবে, তখন আমরা আউটপুটে D1 এবং D2 পাবো। দেন নেগেটিভ হাফ সাইকেলের ক্ষেত্রে এটা আমার এই নেগেটিভ হাফ সাইকেলের ক্ষেত্রে D4 হয়ে লোড রেজিস্ট্যান্স ভিতরে D3 তে আউটপুটে চলে যাবে, তখন আমরা আউটপুটে নেগেটিভ হাফ সাইকেলের ক্ষেত্রে D4 এবং D3 আউটপুট পাবো। আচ্ছা, ওই যে নেগেটিভ হাফ সাইকেলের ক্ষেত্রে ব্যাটারি পজিটিভ নেগেটিভটা কিভাবে কি রাখতে হবে? ব্যাটারি পজিটিভ, প্রথম পজিটিভ হাফ সাইকেলের ক্ষেত্রে ব্যাটারি এখানে হবে পজিটিভ, এটা নেগেটিভ, এখানে পজিটিভ এখানে নেগেটিভ, আবার নেগেটিভ হাফ সাইকেলের ক্ষেত্রে পজিটিভ এটা নেগেটিভ, এটা পজিটিভ এটা নেগেটিভ, মানে উল্টা কানেকশন দিতে হবে, উপরেরটা নেগেটিভ হবে নিচেরটা পজিটিভ। ওকে, আসি। আচ্ছা, এখন আমাকে যে কোনো একজন বলেন তো আপনারা কি ট্রান্সফরমারের যে সেন্টার ট্যাব এই কনসেপ্টটা পড়েছেন কেউ? সেন্টার ট্যাব বলতে অ্যাকচুয়ালি কি বোঝায়? মনে করেন আমি এখানে ট্রান্সফরমারে হচ্ছে 200, আমি এটা ইয়ে করতে বলি না, এক্সপ্যান্ড করতে বলি না, মানে মেইন লজিকটা কি সেন্টার ট্যাপের? হ্যাঁ হ্যাঁ, সেটা বোঝেন না, না বুঝলে বলবেন জানি না, আন্দাজে সেন্টারকে ট্যাপ করতে হয়, এটা কী ধরনের কথা? দেখেন, সেন্টার ট্যাপ যদি করা হয় সেক্ষেত্রে ধরেন আমরা যদি 240 ভোল্ট এখানে দেই, 240 ভোল্টটা কী হবে, দুইটা ভাগে আলাদা হয়ে যাবে, রাইট? তাহলে একটা যদি 120 হয় এখানেও হচ্ছে আমাদের 120 ভোল্ট আসবে, ঠিক না? তো এই কনসেপ্টটাকে ইউজ করে আমরা সেন্টার ট্যাপ ফুল ওয়েভ রেকটিফায়ার অপারেশন যেটা আছে এটাও করতে পারবো। এক্ষেত্রে কি হচ্ছে, ফুল ওয়েভ রেকটিফায়ারের ক্ষেত্রে আমরা যেমন 4টা ডায়োড ইউজ করেছিলাম, এখানে 4টার রিপ্লেসমেন্টে যদি আমরা 2টা ইউজ করি সেক্ষেত্রেও আমাদের আউটপুটটা ঠিকভাবে আসবে। কেন আসবে?
কারণটা হলো এখানে হচ্ছে সেন্টার ট্যাপ করা আছে, ঠিক আছে? তাহলে আমাদের এই যে সেকেন্ডারি যে ভোল্টেজটা, এই সাইডের ভোল্টেজটাকে আমরা বলি প্রাইমারি সাইডের ভোল্টেজ, এদিকেরটাকে বলা হয় হচ্ছে সেকেন্ডারি সাইডের ভোল্টেজ। সেকেন্ডারি সাইডের ভোল্টেজটা দুইটা ভাগে ডিভাইড হয়ে যাচ্ছে, তাহলে ভি সেকেন্ডারি ডিভাইডেড বাই 2, এখানেও আসছে হচ্ছে ভি সেকেন্ডারি ডিভাইডেড বাই 2। তাহলে এবার এটা একটু দেখেন, যখন পজিটিভ হাফ সাইকেলের ক্ষেত্রে ডায়োডের ফ্লোটা শুরু হচ্ছে তখন এটা এই পথে এসে এদিকে আসলো, তখন কিন্তু আমাদের এই যে একটা লোড যেটা কনসিডার করে রাখছি বা এই যে সেন্টার ট্যাপ করা আছে এই সাইডের সাথে কোনো কাজ হচ্ছে না। বাট যখনই আমরা এটাকে অল্টারনেট দিচ্ছি অর্থাৎ রিভার্সের ক্ষেত্রে, তখন কি হবে, এই যে ডায়োডটা আছে এটা অ্যাক্টিভেট থাকবে, অর্থাৎ আমাদের ফরওয়ার্ড বায়াস পাবে, অপোজিট যেটা আছে ওইটা হচ্ছে রিভার্স বায়াস পাবে। সুতরাং সেক্ষেত্রেও আমাদের যে আউটপুটটা এই ধরনেরই আসবে। নেগেটিভ হাফ সাইকেলের জন্য যে অ্যানিমেশনটা কাইন্ডলি দেখেন, যখন নেগেটিভ হাফ সাইকেল পাচ্ছে কানেকশনটা কি হবে, এই সাইডে মাইনাস, এখানে প্লাস, এগেইন মাইনাস প্লাস, রাইট? তাহলে এইভাবে যদি মাইনাস প্লাস আমরা চেঞ্জ করে দেই তখন এই দিক থেকে যে কারেন্টের ফ্লোটা এই পথে এসে দেন এদিকে যে লোড রেজিস্ট্যান্স হয়ে পুরো সার্কিটটা কমপ্লিট করছে, যার ফলে আমরা যে আউটপুটটা আছে আউটপুটে একটা কার্ভ পাচ্ছি যেটা আমাদের ডিসি আউটপুট, ঠিক আছে? তাহলে ওইখানে আমরা 4টা ডায়োড ইউজ করে যেভাবে রেকটিফাই করে একটা আউটপুট পাচ্ছিলাম, এখানে 2টা ডায়োড ইউজ করেও রেকটিফাই করার পরে আউটপুটটা পাওয়া যাচ্ছে। কেন যাচ্ছে? কারণ এখানে আমাদের সেন্টার ট্যাপ করা আছে দেখে। জাস্ট একবার পয়েন্টগুলো রিডিং পড়তে চাইলে পড়ে নেন, কোথাও না বুঝলে জিজ্ঞেস করতে পারেন। যেটা এক্সপ্লেন করলাম ওইটা এখানে লেখা আছে, এক্সামের টাইমে আপনারা নিজেদের মতো করে যদি বুঝিয়ে লিখতে পারেন ওকে, আর না পারলে এইভাবে লিখতে হবে। সেন্টার ট্যাপের মানে হচ্ছে এই যে এই বরাবর আমরা যখন এই যে ট্রান্সফরমারে এরকম দেখালাম না যে এই সাইডে হচ্ছে প্রাইমারি ভোল্টেজ ছিল, এখানে যদি এরকমভাবে ট্যাপিং করা থাকে তাহলে যেই ভোল্টেজটা আসে দুইটা ভাগে সমান ভাগে ভাগ হয়ে যায়, ঠিক আছে? ওইটাই এখানে দেখানো আছে। আর এই যে প্লাস মাইনাসের যেই কনসেপ্টটা এটা তো পজিটিভ নেগেটিভ হাফ সাইকেলের জন্য। চারটা ডায়োড লাগবে তখন, হ্যাঁ, ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ার করতে গেলে তখন 4টা ডায়োড লাগবে। হ্যাঁ রাইট, ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ারটা হচ্ছে আপনার কম্পারেটিভলি ভালো, কিন্তু ওই যে একটাই সমস্যা 4টা ডায়োড লাগে। বাট 4টা ডায়োডের জন্য আপনি যদি আউটপুটটা ভালো পান ওইটা বেটার না? আর সেন্টার ট্যাপ করে আপনি আউটপুটটা পাচ্ছেন বাট ওইটার মতো অতটা বেটার না। এই জন্য দেখবেন যখন রিয়েল লাইফ ইমপ্লিমেন্টেশনগুলো থাকে, ফর এক্সাম্পল আমাদের যে মোবাইল চার্জারের কথা আমি প্রথমে বলেছিলাম, ওইটার ক্ষেত্রেও কিন্তু মাঝের যে সার্কিটটা এদিকে আপনার হচ্ছে ট্রান্সফরমার কানেক্টেড থাকবে একটা। ট্রান্সফরমারের কাজটা কি, ও জাস্ট এসি যেই ভোল্টেজটা আছে ভোল্টেজটাকে কমিয়ে সেকেন্ডারিতে নিয়ে যাবে। তাহলে আমি এখানে যদি ফর এক্সাম্পল 120 ভোল্ট এসি দিয়ে শুরু করি, ওইটাকে স্টেপ ডাউন করে ও হচ্ছে একটা নির্দিষ্ট ভোল্টেজে লেটস সে 12 ভোল্টে নিল। নেওয়ার পরে এখানে আপনার যে ব্রিজ রেকটিফায়ারের যে কানেকশনটা আছে এই ব্রিজ রেকটিফায়ারের কানেকশনটা দিতে হবে। কোন রেকটিফায়ার আমরা ইউজ করব? অবভিয়াসলি ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ারটা আমরা ব্যবহার করব। এখন ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ারটা ব্যবহার করার পরে যে আউটপুটটা আমরা পাচ্ছি ওই আউটপুটটা কেমন থাকে? এই ধরনের না? তো আমরা তো আসলে ডিসি এই টাইপের আমাদের পছন্দ না, রাইট? আমাদের ডিসি পছন্দ কেমন? এরকম ধরনের একটা ডিসি, যার ফলে এখানে পরবর্তীতে আবার দেখবেন ক্যাপাসিটার কানেক্টেড থাকে, দেন হচ্ছে আপনার একটা রেগুলেটর আইসি কানেক্টেড থাকে, তারপরে যে ফাইনালি আমরা আউটপুটটা পাচ্ছি 5 ভোল্টের একটা ডিসি আউটপুট, ঠিক আছে? ওকে, আপনাদেরকে ভিডিওটা আগে দেখাই। এই পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন আছে? Welcome to Professor Mad. We mainly have two current types that are widely used. One is alternating current, which periodically reverses direction, and other is direct current, which flows in only one direction. Our homes get alternating current from the grid, but most of the modern electronics equipments are using direct current. So we need to convert the AC to DC. This process of converting alternating current into direct current is given the name rectification. Let's discuss how to convert 230 AC into desired DC value. In this video, we are describing a traditional transformer-based design.
For the ease of understand, hope we are going to convert 230V AC into 12V DC. It consists of 4 simple steps. 1. Stepping down the voltage levels. 2. AC to DC power converter circuit. 3. Obtaining pure DC from pulsating DC. 4. Regulating DC voltage. Let's discuss one by one. First of all, using a step-down transformer, the available two... আচ্ছা আরেকটা জিনিস একটু অ্যাড করে রাখি, যদি কেউ এই ধরনের সার্কিট দিয়ে বাসায় বানানোর ট্রাই করেন যে নিজেদের জাস্ট প্র্যাকটিসের কারণে, তো সেই ক্ষেত্রে যে কাজটা করবেন প্রত্যেকটা স্টেপ করার পরে স্টেপ বাই স্টেপ আউটপুটগুলো আদৌ আসছে কিনা এটা চেক করে নেবেন। যখন একটা ট্রান্সফরমার এভাবে আপনি কানেক্ট করলেন, ট্রান্সফরমার কানেক্ট করার পরে প্রাইমারি সাইডে যে ভোল্টেজটা দিয়েছিলেন সেকেন্ডারিতে তার থেকে কম আসছে কিনা এই জিনিসগুলো মেজার করবেন। করার পর যখন এই যে ব্রিজ রেকটিফায়ারটা আপনারা ইউজ করছেন, ফুল ওয়েজ ব্রিজ রেকটিফায়ার, এরপরে আউটপুটটা আসছে কিনা ঠিকভাবে এটা অসিলোস্কোপে একবার চেক করে নেবেন। নেওয়ার পরে যে বাকি ক্যালকুলেশনগুলো আছে বা বাকি কানেকশনটা আছে সেটা সলভ করতে হয়। 230V AC power supply should be converted into lower voltage. Only the magnitude of the voltage is changed. Next, this low voltage should be converted to DC. For that we are using AC to DC converter circuit. Converting alternating current into direct current is given the name rectification. A PN junction diode conducts current only in one direction. The same principle is made use of in rectifier to convert AC to DC. When the diode is at forward bias, current flow through the circuit. Let's try to reverse the polarity and see what happens. Here the diode is reverse biased, then the current can't go through it. Let's replace the battery by AC power source. It frequently reverses the direction like this. When AC power is applied to a common incandescent lamp, it turns on and off repeatedly like this, but this happens so fast that we can't see the possess. Let's see what happened after adding a diode into the circuit. As you can see, diodes only allow current to pass through when it is forward biased. When the AC voltage is positive on the cathode side of the diode allows the current to pass through to the output. But when the AC current reverses direction and becomes negative on the cathode side of the diode blocks the current so that no voltage appears at the output. So in the circuit, current is only flowing through in one direction. Let's graph the current on both circuits. You can see that only the half of the input wave is passed. আচ্ছা আপনি বলেন তো এখানে এই যে মাঝখানের যে সাইকেলটা এটা নাই কেন? যখন হচ্ছে নেগেটিভ চলে আসলো তখন হচ্ছে ডায়োডে বাধা দিল, নেগেটিভ হচ্ছে রিভার্স বায়াস হয়ে গেল, এইজন্য নাই। আর এটাকে যদি আমরা আরেকটা সাইকেল কমপ্লিট করতে চাইতাম কয়ভাবে করা যেত? দুইভাবে। কি কি? সেন্টার টাইপ একভাবে, আরেকটা আর হচ্ছে দুইটা ডায়োড ইউজ করে। সেন্টার ট্যাপের ক্ষেত্রে দুইটা ডায়োড, আরেকটা ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ার ইউজ করে। ওকে জি বলেন। ভালো আউটপুট পাওয়া যাবে না, অল টাইম আউটপুট পাওয়া যাবে না, সাধারণত সেন্টার টাইপ অথবা ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ার ব্যবহার করে। শুধু হাফ ওয়েভ রেকটিফায়ার হাফ ওয়েভ রেকটিফায়ারগুলো সাধারণত হচ্ছে আপনার ইলেকট্রিক্যাল যে ইকুইপমেন্টগুলো আছে কোনোটাতেই কিন্তু ব্যবহার করা হয় না। কারণ হলো আমাদের এই যে কিছুক্ষণ পরে যে একটা লাইটের ভিডিও দেখালাম না, যে যখন আপনারা হাফ ওয়েভ ব্রিজ রেকটিফায়ারটা ইউজ করছেন লাইটটা কিছুক্ষণ টাইম হচ্ছে দেখা যাচ্ছে ফুল গ্লো করে চলছে, আবার যখনই ওই যে নেগেটিভ হাফ সাইকেলের জন্য চলে আসছিল ওইটাতে যেহেতু নাই এইটুকু ডিস্টর্টেড আবার আসে, এটার জন্য আর কাজ করছে না। এজন্য মূলত ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্সের যে ধরনের ইকুইপমেন্টগুলো আছে সেটাতে আমাদের হাফ ওয়েভ ব্রিজ রেকটিফায়ারটা ইউজ করা হয় না। ট্রাফিক সিগন্যালগুলো হ্যাঁ হ্যাঁ
অ্যাম্বুলেন্সের অ্যালার্মগুলোর কথা বলতে পারেন, বা ট্রাফিক সিগন্যালও আমার যতটুকু ধারণা যে হাফ ওয়েভটা ইউজ করা হয় না, কারণ ইলেকট্রনিক্স যে কোনো ডিভাইসের ক্ষেত্রে যখন পারফেক্ট আউটপুট আপনি চাবেন হাফ ওয়েভটা ব্যবহার করা হয় না। ঠিক আছে, through the diode, so it is called half-wave rectifier. Half-wave rectifiers are simple enough to build but aren't very efficient. That's because the entire negative cycle of the AC input is blocked by a half-wave rectifier. As a result, output voltage is zero half of the time. So the full-wave rectifier is needed. There are two major types of full-wave rectifier designs used frequently. The smaller design uses two diodes. If the transformer is center-tapped, then two diodes back-to-back can form a full-wave rectifier. It converts both the positive and negative halves of the input waveform to a single polarity, positive or negative, at its output. By using both halves of the AC waveform, full-wave rectification is more efficient than half-wave. When a simple transformer without a center-tapped secondary is used, 4 diodes are required, instead of the one needed for half-wave rectification. It's called bridge rectifier. This 4-diode configuration is called diode bridge circuit. Now we have rectified full wave, but the problem is voltage is not stable. The output across the diodes in the above steps is neither complete nor is it completely DC. The output is not steady DC and is not practical to use with circuits. Let's talk about how to obtain a pure DC from pulsating DC. This is called filtering or smoothing the rectified voltage. A filter circuit, also known as a smoothing capacitor, is added to the rectifier circuit to improve the output. The smoothing capacitor converts the rippled output of the rectifier into a smoother DC output. Capacitor charges up when the voltage levels increase, and it releases the stored charges when the voltage level decreases. Even though the output is smooth, there are little residual periodic variations. Now we know the basic 3 steps of the AC to DC conversion process. By এখানে যে স্টেপগুলো দেখানো হচ্ছে না, স্টেপগুলো খুবই ইম্পর্টেন্ট। প্রথম ইনিশিয়াল লেভেলে আমাদেরকে স্টেপ ডাউন একটা ট্রান্সফর্মার ইউজ করা হয়, যাতে করে প্রাইমারি সাইডের যে ভোল্টেজটা আছে ওর থেকে সেকেন্ডারি সাইডের ভোল্টেজটা আমাদের কমে আসে। এরপরে রেকটিফিকেশন যে সার্কিটটা আছে, ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ারটা ইউজ করা হয়, যাতে করে আমাদের এই সার্কিটটা ডিসিতে, মানে যে ভোল্টেজটা আছে ভোল্টেজটা হচ্ছে ডিসিতে কনভার্ট হয়। এরপরে একটা ফিল্টারিং ক্যাপাসিটার ব্যবহার করা হয়। স্টেপগুলো মাথায় রাখবেন, যদি এক্সামে আসে সেক্ষেত্রে এরকম সুন্দরভাবে স্টেপ বাই স্টেপ লিখবেন, লিখে হচ্ছে ডায়াগ্রামগুলো ড্র করে দিবেন। By combining all these steps we can make AC to DC converter. পোর্টালে হচ্ছে টিউটোরিয়াল আপলোড করা যায় না, তো আপনাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে হোয়াটসঅ্যাপ গ্রুপে এই ভিডিওগুলো দিয়ে দেওয়া হবে। আর ভার্সিটির যে ইউটিউব চ্যানেলটা আছে ইউটিউব চ্যানেলে যে ক্লাস লেকচারটা ওইটা আপলোড থাকবে, তো আপনি আইদার ওইখান থেকেও দেখতে পারেন অথবা গ্রুপ থেকে, যেখান থেকে আপনার সুবিধা হয়। Like this. But still our DC output signal has slight variations. We call this ripples. If we want to smooth it furthermore and regulate voltage at a constant level, we can use a voltage regulator IC. It's basically a 3-pin IC. This is the final step of the AC to DC conversion process. We can summarize all of the above steps to one. আমরা যদি এই ধরনের একটা আউটপুট চাই সেক্ষেত্রে একদম লাস্ট স্টেজে আমাদেরকে একটা ভোল্টেজ রেগুলেটর আইসি ইউজ করা হবে। এখানে ভোল্টেজ রেগুলেটর আইসি হিসাবে 7812টাকে ব্যবহার করা হয়েছে। এটার কাজটা কি, অটোমেটিক্যালি যে কনস্ট্যান্ট ভোল্টেজ লেভেলটা আছে এটাকে মেনটেন করানোর জন্য। দেখেন একদম যখন ওভারঅল পুরাটাকে একসাথে সামারি করা দেখতে পাবেন।
we can summarize all of the above steps to one. The waveforms of each stage are like this. Finally, we have our 230V AC to 12V pure DC converter circuit. Hope this video helps you. Like and subscribe. কারো কোনো কোয়েশ্চেন আছে? আজকে যে টপিকগুলো কভার করা হয়েছে এটা কিন্তু এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট। ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ার, হাফ ওয়েভ ব্রিজ রেকটিফায়ার আর হচ্ছে সেন্টার ট্যাব, 3 ধরনেরটাই ভালো করে পড়বেন। যে ডায়াগ্রামগুলো দেওয়া আছে ডায়াগ্রামগুলো ভালো বারবার করে প্র্যাকটিস করবেন। আর যেগুলোর স্টেপ শো করা হলো, যদি এক্সামে থিওরিটিক্যাল কোনো কোয়েশ্চেন আসে স্টেপ দেখানো হচ্ছে ম্যান্ডেটরি। ডায়াগ্রাম ভুল হলে অথবা যে ডিরেকশনগুলো আছে প্লাস মাইনাস পজিটিভ নেগেটিভের যে ডিরেকশনগুলো, এগুলো কোনোটা মিস্টেক করলে কোনো মার্কস দেওয়া হবে না। থিওরি আকারে পোর্টালে দেওয়া থাকবে, যে একটু আগে বললাম যে সব কিছুই দেওয়া থাকবে, কিন্তু ভিডিও পোর্টালে মোস্ট প্রবলি আপলোড করা যায় না, ওই জন্য এটা হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া থাকবে। আর স্লাইড যেটা, স্লাইডটা পোর্টালে আমি আজকে আপলোড করে দিব। কারো কোনো কোয়েশ্চেন আছে? যদি কোয়েশ্চেন না থাকে সেক্ষেত্রে আমাদেরকে ক্লাসটা শেষ করতে হবে, বাইরে আবার ওনারা ওয়েট করছিলেন। রেকটিফায়ারের সমীকরণগুলো আছে